এই পর্যন্ত মানে কলকাতা এসছি থেকে গেট আমি প্রথমে সকালে উঠে এরকম কোনো দিনও খুলিনি। প্রত্যেক দিন কল্লোল খুলেছে, কারণ এই গেটটা এত পরিমাণে শক্ত আর নোংরা নিতে আসে হচ্ছে 9টার সময়। তো গেট খুলে নোংরা দেওয়া এটা প্রত্যেক দিনের কাজ হচ্ছে ওই করে। তো এখন থেকে আমাকে করতে হচ্ছে, যদিও গেটটা খুলতে নিয়ে আমার অনেকটাই টাইম লাগছে, কারণ এই তালাটা না মানে একটা দিয়ে চাবি দুটো, একটা দিয়ে খুলে আর একটা দিয়ে লাগায়। তো এটাই মনে থাকে না, বারবার এটাই ভুলে যাই। মা গেছে বাথরুম, তো সে কারণে ভাবলাম বাইরে দিয়ে তালা দিয়ে তারপরে যাব। বাইরে বেরিয়েছি, ঘুটনে সেদিকে দেখছে। থাকো, আমি কি আনতে যাই বলো তো? খাবার খাবার, সকালে খাবার। হ্যাঁ তুমি আনো গে, শাসন করছে আমাকে, শাসন। আমি যাচ্ছি দুধ আনতে। এই তো চিল্লানো শুরু হয়েছে। তো দেখো দুধ নিয়ে আসলাম। সকালবেলা শাশুড়ি বউ মিলে দুধ চিরা খাবো মায়ের মন্দির। শুভ সকাল, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমাদেরও চলে যাচ্ছে আজকে বুধবার, আর চা বিস্কুট খাওয়া হয়েছে। এখন দুধটা জাল দিয়ে গিয়ে ঘরে। আর মা গেছিল বাথরুম, সেই কারণে আমি দরজা বাইরে দিয়ে লাগিয়ে রেখে গেছি। এই যে কালকের থেকে ঘুটুন শুধু জানালা দিয়ে খুঁজেই যাচ্ছে, কি ব্যাপার, দুটো মানুষ কোথায় গেল, পাপা কোথায় গেল, তাই না? এবার আমি এসছি, তারপরে ও জানালা দরজার দিকে আমাদের দুধ দুধ, এই যে দেখ এটা নিয়ে আসছি। আমি এসছি তারপরে ও দরজার দিকে তাকিয়ে আছে, যা আর কেউ আসলো না তো, এরকম। মুদিখানার বালতিতে দেখলাম যে চিড়া রয়েছে, তো বেশ অনেকটা চিড়াই রয়েছে, মানে দুজনে মিলে আমরা দুদিন খেতে পারবো। তো ওই জন্য ভাবলাম আজকেও চিড়া খাবো। আর দুধ তো নিয়ে আসলাম এখানে আধা কিলো মনে হয়। হ্যাঁ, তো দুধটাকে জাল দিয়ে নিচ্ছি। একদম আমাদের এখনের খাওয়াও হবে, রাতের চাও হয়ে যাবে। দুধ চা খাওয়া একদমই ঠিক না, কিন্তু মা খেতে চায় আর আমিও দুধ চা পছন্দ করি, কিন্তু ঘরের যখন একজন খেতে চায় তখন তার সাথে মনে হয় যে না আমিও খাবো। কিন্তু আমি ভাবছি আজকে থেকে একটা সিদ্ধান্ত নিলাম যে দুধ চা খাওয়া একদমই অ্যাভয়েড করব। সকালবেলা যেমন লাল চা খাই, আগে যেমন সকালবেলা দুধ চা খেতাম, নাহলে মনে হতো যে সকালটা যেন শুরুই হয় না। তো এখন তো অনেক দিন, মানে প্রায় 2 বছরের উপরে হতে চললো সকালবেলা লাল চা খাই, তাহলে বিকালেও আমরা লাল চা খেতে পারবো, তাই না? বাইরের ওয়েদার খুবই খারাপ। সকালে দেখছিলাম বৃষ্টি হচ্ছিল, তো এখন বৃষ্টিও নেই রোদও নেই, এরকম একটা ওয়েদার করে রেখেছে। এই দেখো, তো সকালবেলা দুজনে মিলে মানে মা আর আমি দুজনে মিলে দুধ চিড়া খেয়ে নিয়েছি। তখন দেখলে আমি রেডি করছিলাম সব, তো খেয়ে দিয়ে মার সাথে কথা বলছিলাম ফোনে। আর দাদার আজকে টেস্ট আছে, তো যে যে টেস্টগুলো বলেছে সমস্ত ধরনের টেস্টই আজকে কমপ্লিট হবে। ওই জন্য কালকে রাতে একটা ওষুধ ছিল লিকুইড, সেটা খেয়ে তারপর সারা রাত ওর বাথরুম মানে যেতে হয়েছে আসতে হয়েছে। এটা হচ্ছে কলোনোস্কোপি টেস্ট, ইউএসজি, এগুলো আজকে হবে। কালকে হয়েছিল ব্লাড টেস্ট এগুলো। তো সেই কারণে এখন টেস্টের ওখানে ওকে ঢুকিয়েছে। তো সকাল থেকে মানে সকাল 10টা পর্যন্ত হোটেলেই ছিল, কারণ যেহেতু ওষুধটা খেয়ে বারবার বাথরুম যেতে হচ্ছিল, তো ওই জন্য বলেছিল একটা টাইম ছিল, ওই টাইমের পরে যেতে বলেছিল। তারপরে গেছে, তারপরে যাওয়ার পরে দেরি করেনি। টেস্টের জন্য ওখানে যা যা মানে ফর্মালিটি করা লাগে সবকিছু ফর্মালিটি করে রুগীকে রেডি করে নিয়ে একদম টেস্টও হচ্ছে। তো 2 ঘন্টা বলেছিল লাগবে, তো এখনো 2 ঘন্টা কমপ্লিট হয়নি। তো টেনশনে মানে আমি কিছু ভালো লাগছে না আমার। গুটুন দেখো, ওকে শীতের ড্রেসটা, তোমার মাংস হচ্ছে, তোমার জন্য মাংস হচ্ছে। তো ওর শীতের ড্রেসটা আমি খুলে দিয়েছিলাম, তারপরে আবার পরিয়ে দিয়েছি, কারণ বাইরে ভীষণ মানে ঠান্ডা। তো ও তো বলতেও পারবে না ঠান্ডা লাগলে, কিন্তু বুঝতে পারছিলাম, বারবার এসে শুয়ে পড়ছিল, চোখ ছলছল করছিল। দেখো আমার দিকে তাকিয়ে যাচ্ছে। আমি গরম জল দিয়ে স্নান করে এসেছি, কারণ প্রচুর ঠান্ডা লাগছে আমার। আর এই কাপড়গুলো এখন গোছাবো, চলো। আর ঘুটুনের জন্য তো মাংস হয়েই গেছে, 3টা সিটি দিয়েছে। আর আজকে শুধু ভাত রান্না করা হয়েছে, তরকারি কিচ্ছুই মানে লাগবে না। এটা হচ্ছে কালকের তরকারি, এটা মা আবার গরম করেছে পেঁয়াজ শুকনো লঙ্কা এগুলো দিয়ে, কালকের সবজি। আর এই হচ্ছে করলা ভাজা। তো সবই আছে, তো রান্না করার কোনো দরকারই আর কি হয়নি। এ হচ্ছে ডাল চচ্চড়ি, এগুলো দিয়ে দুজনে মিলে খেয়ে নেব। যে ট্যাংরা মাছের তরকারি,
তো এই ট্যাংরা মাছের তরকারি আর যে সবজিটা দেখলে যেখানে, এই দুটো তরকারি পাঠিয়েছিল কাকিমা। আর এই হচ্ছে পরশু দিনের তরকারি, একটা পমফ্রেট মাছের তরকারি। এখানে যে দুধটা সকালবেলা জাল দিয়ে যা খেয়েছি বাকিটা এখানে আছে। তো দুপুরে রান্না বান্না আমাদের আজকে কিছুই করতে লাগবে না। আসলে বাড়িতে পুরুষ মানুষ না থাকলে মহিলারা নিজেদের জন্য রান্না করতেই চায় না, মানে এমন হয় শুধু আমার ক্ষেত্রে না, আমি অনেককেই দেখেছি এরকম। আর আজকে যদি পুরুষ মানুষ বাড়িতে থাকতো তো এইগুলো দিয়ে নিশ্চয়ই দুপুরবেলা খেতে চাইতো না, বলতো যে একটা কিছু রান্না করো, যেমনটা কল্লোল বলে। আর শুধু কল্লোল বলে না, পুরুষ মানুষ মানে আমরা মেয়েরা যেমন সিদ্ধ ভাত হলেও না খেয়ে নিয়েছি, সেটা আমি তো একদমই মানে কি বলবো, আমার শুধু ঘি দিয়েও আমি ভাত খেতে পারি, আমার কোনো সবজিও লাগে না। তো পুরুষ মানুষ অনেকে এটা পারে না, কল্লোল তো আরো বেশি পারে না। তো এখন তো ও বাড়িতে থাকলে ওর জন্য হলেও একটা কিছু রান্না করতেই হতো, আর আমার দাদা থাকলেও ওর জন্য হলেও একটা কিছু রান্না করতে হতো। তো যা আছে তার মধ্যেই সবকিছু খেয়ে শেষ করা যাবে না, আরো থেকেই যাবে, কারণ খেতে ইচ্ছেই করছে না। মানে কালকের থেকে এই পরিস্থিতি। এক তো হচ্ছে মানে এই যে ট্রিটমেন্টের জন্য গেছে, তো রেজাল্ট কি হয়, রিপোর্টে কি আসে, আর টেস্টগুলো খুব কঠিন। এন্ডোস্কোপি বলো, কলোনোস্কোপি বলো, এগুলো ভীষণ কঠিন টেস্ট। আমার ক্ষেত্রেও হয়েছিল কলোনোস্কোপি। পেটের ভিতরে যা কিছু দেখতে হয় ওই এন্ডোস্কোপি, ইউএসজি, কলোনোস্কোপি এগুলোর দ্বারাই তো দেখতে হয়। তো এই ইউএসজি তো কোনো ব্যাপার না, কিন্তু এন্ডোস্কোপি, কলোনোস্কোপি যে কঠিন একটা টেস্ট, তো সবার তো সহ্য ক্ষমতা সমান না। আমার যে সহ্য ক্ষমতাটা আছে আরেকজনের থাকবে না, আরেকজনের যেটা আছে সেটা আমার থাকবে না, এই আর কি। আর আমি যতক্ষণ তোমাদের সাথে কথা বলবো ও এখানে আমার দিকে এমন করে তাকিয়ে থাকবে। তো চলো রান্নাবাড়ির ইয়েটা তোমাদের দেখিয়ে দিলাম যে আজকে রান্নাবাড়ি কিছু নেই, শুধু ভাতটাই রান্না করা হয়েছে আর মাংসটা রান্না করেছে মা। আর আমি এখন এই ভাতগুলো বলছি, কাপড়গুলো গুছিয়ে রাখবো আলমারিতে। চলো। ওরা গেছের থেকে এই কাপড়গুলো শুধু জমানো হচ্ছে চেয়ারের মধ্যে, মানে আমিও ভাঁজ করে ওখানেই রাখছি, মাও ভাঁজ করে ওখানেই রাখছে, কিন্তু আলমারিতে আর কেউই রাখছি না। যদিও মা আলমারিতে বা সেলফে মডুলারে গুছায় না, ভাঁজ করে ওই বালতি বলছি সরি, এই চেয়ারের মধ্যেই রাখে। তো আমি পরে এটাকে গুছিয়ে আর কি রাখি। তো এই কটা দিন যাবত আমি জানি না কি হয়েছে আমার সাথে, মানে শুধুমাত্র সংসারে কাজবাজ করছি, বাড়িতে কথা বলছি, শাশুড়ি মার সাথে সময় কাটাচ্ছি, টিভি তো দেখছি না, টিভি দেখতে আমার একদমই ভালো লাগে না, গুটুনের সাথে সময় কাটাচ্ছি। আর বাকি এই যে দেখো মানে যেগুলো এক্সট্রা কাজ, মানে এটা আলমারি খুলতে হবে, রাখতে হবে, তারপরে ভিডিও যে প্রত্যেক দিন দিচ্ছি তার কমেন্ট বক্স চেক করা, হার্ট দেওয়া, সেগুলো কিচ্ছু হচ্ছে না। তো প্লিজ কেউ কিছু মনে করো না, আস্তে আস্তে সবটাই স্বাভাবিক হবে। আসলে এত দূর গেছে ট্রিটমেন্টের জন্য, তো এটা নিয়ে একটু মানে বেশ দুশ্চিন্তায় হচ্ছিল এই আর কি। তো যাই হোক আজকে একদম আলমারিতে সব কাপড় গুছিয়ে রেখে দিচ্ছি যেগুলো আলমারিতে যাবে, আর বাকি মানে যেখানে যেটা থাকে আর কি সব জায়গায় রেখে দিব গুছিয়ে। আলমারি থেকে আবার এক্সট্রা কিছু কাপড় বেরও করেছিলাম গুছানোর জন্য, সেটাকে আবার গুছিয়ে রাখলাম। মানে প্রথমে যখন আমরা এই আলমারিটা কিনি কাপড় রাখার মতো কাপড় ছিল না, মানে আলমারি গুছানোর মতো কাপড় ছিল না, আলমারি মানে পুরো ফাঁকা। আর এখন মানে মনে হয় যেন আর 1 মাস গেলে পরে মনে হয় আলমারি একদম ভর্তি, আর কোনো মনে হয় জায়গায় থাকবে না কাপড় রাখার জন্য। সবকিছু গুছিয়ে একদম রেখে দিয়েছি, আলমারিতে, লাগেজেরটা লাগেজে, আর মডুলারে, সেলফে। তো এখন হচ্ছে ভিডিওটা এডিট করে নেব, ভিডিও এডিট করে নিই। আর বাইরের ওয়েদার তো এরকমই। আর আজকে মা আমাদের গাছের তাজা ফুল দিয়ে পুজো দিয়েছে। আজকে কেন যেন মানে আমার একদম খিদেই নেই, মানে খেতে ইচ্ছেই করছে না। আসলে দুশ্চিন্তায় থাকলে মনে হয় এরকমই হয় যে খাওয়া দাওয়া উঠে যায়, তো তারপর খেতে তো হবেই। মা বারবার ডাকছে যে খাওয়ার জন্য, উনিও তো বুঝতে পারছে যে টেনশন করছি, মন খারাপ করছি, ওই জন্য বারবার ডেকে ডেকে এখন দুজনে মিলে খেয়ে নিচ্ছি। আমার বাড়িতে মাও খায়নি, বৌদিও খায়নি, তো ওদেরকেও বললাম খেতে, যদিও পরে ওরা অনেক পরে খেয়েছে, মানে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে তখন মনে খেয়েছে। আর আমরা তো এখন খাচ্ছি, মানে এখন তিনটা বাজে মনে হয় এখন আমরা খাচ্ছি আর কি। তো এখন হচ্ছে সন্ধ্যা, তো সন্ধ্যার সময় আমি একটু গার্গেল করে নিচ্ছি গরম জল আর ব্যাটাডিন নামক একটা লিকুইড আছে, তো ওটা আর গরম জল মানে কুসুম গরম জল দিয়ে গার্গেল করে নিচ্ছি। কি হয়েছে? কইছে তোমার? ও সন্তু, কি হয়েছে তোমার? গুটন, গুটন,
আজকে সারাটা দিন এত টেনশনে কাটিয়েছি, মানে বলার মতো না। কারণ আমার দাদাকে 3-4 ঘন্টার জন্য মানে ইয়েতে একটা রুমে ঢুকিয়েছিল টেস্ট করানোর জন্য। তো সবচেয়ে বড় কথা হচ্ছে আমারও কোলোনোস্কোপি টেস্ট হয়েছিল। তো যদিও তখন কি বলবো, আমার বয়স 23 বছর মনে হয়। তো তখন আমি না ইউটিউবে, মানে ইউটিউব ছিল কিনা তাও জানি না সেই সময়। তো সেই সময় যদি ইউটিউব থাকতো তোমরাও দেখতে, বুঝতে যে আমার উপর দিয়ে কি পরিমাণে মানে একটা মনে হচ্ছিল যে, মানে এটাকে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, যে একটা মানে হুঁশ থাকা অবস্থায় একটা মানুষের এই কোলোনোস্কোপি টেস্ট করা যে কতটা কষ্টদায়ক, কতটা ভয়ঙ্কর একটা টেস্ট, সেটা তোমাদেরকে আমি মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। যারা এই টেস্টটা করেছে হুঁশ অবস্থায় তারা জানে, মানে জ্ঞান অবস্থায় যারা এই কোলোনোস্কোপি টেস্টটা করেছে এটা যে কতটা কষ্টদায়ক তারা একমাত্র বুঝতে পারবে। মানে বাইরে থেকে একটা মানুষ বোঝা বড় দায় যে এটার মানে কষ্টটা কতটা হয়। তবে চোখে দেখলে অনেকটা বোঝা যায়, কারণ আমার সাথে আমার বৌদি ছিল যখন আমার টেস্টটা করাচ্ছিল, দাদা বাইরে ছিল, কিন্তু বাইরের থেকেই সব শোনা যাচ্ছিল। মানে আমি এত চিৎকার করছিলাম যে আমি যে মানে বেঁচে আছি সেটা সত্যি কথা, ভগবানের অশেষ কৃপা। আর আমারও আয়ু ছিল এই কারণেই। এই টেস্টটা করার সময় আমি পুরো মানে জান ছেড়ে চিল্লিয়েছি, এত ব্যথা লেগেছে আমার। তো সেই টেস্টটাই ছিল আমার দাদার আজকে। তো সবসময় মানে আমি কল্লোলকে বলেছিলাম, কল্লোলকে বলার আগে ও নিজের থেকেই জিজ্ঞেস করছিল যে রুগী তো ভয় পাচ্ছে, মানে হিন্দিতে, যে পেশেন্ট তো খুব ভয় পাচ্ছে, কারণ এই টেস্টগুলো কোনোদিনও সে করায়নি। এন্ডোস্কোপি, কলোনোস্কোপি, এন্ডোস্কোপি অনেকেই করায়। আমার বাবারও এন্ডোস্কোপি হয়েছিল এক সময়। তো এন্ডোস্কোপি প্রায় মানুষেরই এটা করায়, যে লিভারটা টেস্ট করার জন্য, লিভার সব ঠিকঠাক আছে কিনা। তো এন্ডোস্কোপিতে সেরকম একটা ব্যথা না পেলেও কলোনোস্কোপির ব্যাপারটা পুরোই আলাদা। তো সেক্ষেত্রে কল্লোল জিজ্ঞেস করেছিল সিস্টারকে, তারপরে ওনারা বললেন যে না না এনেস্থেসিয়া তো দেওয়া হবে, হিন্দিতেই বলেছে। তো তারপরে আমরা একটু তাও নিশ্চিন্তে ছিলাম, কিন্তু টেস্ট মানেই হচ্ছে একটা টেনশনের ব্যাপার। সারাটা দিন ভীষণ ইয়েতে কাটিয়েছি, মানে বিকেলবেলা তো কাটছিলাম মার সাথে ফোন করে, যে ভাই বোনের কি একই রকমের মানে খারাপ চিন্তাটাই আসে না। তো যদিও সেরকম কিছু মনে হচ্ছে না, হ্যাঁ, কিন্তু রিপোর্টে কি আসে না আসে তোমাদেরকে পরেই বলবো। আর একটা যদিও রিপোর্ট এখন দিয়েছে, কিন্তু মেইন রিপোর্টটা আসুক তারপরে তোমাদেরকে বলবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওকে এনেস্থেসিয়া দিয়ে তারপরে এন্ডোস্কোপি আর কলোনোস্কোপি টেস্টটা করিয়েছে। তো যখন ঢুকিয়েছে তখন 12:30-12টার মতো বাজে। এবার লাঞ্চ টাইম তো এই 12:30 থেকে 1:30টার মধ্যে। তো ওই জন্য ওর বেশি একটু দেরি করেছিল, নাহলে বলেছিল 2 ঘন্টা লাগবে, কিন্তু 2 ঘন্টার জায়গায় পুরো 3.5 ঘন্টা লেগেছিল, 3.5 ঘন্টা 4 ঘন্টার কাছাকাছি। তো এদিকে মা টেনশন করছে, আমি এদিকে কল্লোল তো বাইরে বসে আছে, মানে রুগীর সাথে তো যেতে দেয়নি ভিতরে, ও টেনশন করছে। তো একজন আরেকজনকে খালি ফোন করছে, আর এদিকে বৌদির কথা তো বলে লাভিনি, ও টেনশন করছে, কাঁদছে, মা কাঁদছে, এদিকে আমি পড়ে লাস্টে। আর আমারও ধৈর্যের কুলালো না, মানে যেগুলো আমার সাথে হয়ে গেছে সেগুলো সবটাই ওর সঙ্গে টেস্টগুলো হচ্ছে, মানে পেটের ভিতরে কি হয়েছে না হয়েছে সেটা দেখতে হলে তো এই টেস্টগুলো করতেই হবে। তো তোমরাও অনেকে কমেন্টে লিখেছো যে অনেকটা শুকিয়ে গেছে, এমনিতেই কম খায়, মানে খায় কম, যে এরকম পেটের সমস্যার জন্য না অনেকদিন ধরে খাচ্ছিল কম, যে এত সমস্যা আবার বেশি খেলে আরো বেশি হবে, মানে এরকমটা ভাবে। তো বারবার মানে ওর হচ্ছে কি জানো, আমি বলি ওর হচ্ছে আমেশা টাইপের। তো যেটাকে মানে আমরা চলতি ভাষায় বলি যে পুরানো আমেশা। তো পুরানো আমেশা বলতে তার কোনো অ্যাকচুয়ালি কোনো রোগ না, পুরানো আমেশার একটা নিশ্চয়ই কারণ আছে বা কিছু, যেটা ডাক্তারি ভাষায় মিউকাস বলে, বা এটার থেকে অন্য ধরনের রোগ। তো অতিরিক্ত গ্যাসও হয়, তো এটার জন্য কিন্তু ও ডাক্তার দেখাতে গেছে। তো এবার মানে এই টেস্টগুলো করছে, এবার আমি তো এখান থেকে এত টেনশন করছি, তো সারাদিনই সেরকম একটা ভিডিও করতে পারিনি টেনশনের কারণে। আর পরিবারের কেউ যদি এরকম অসুস্থ থাকে না, দেখবে ক্যামেরা হাতে উঠে না ভিডিও করার জন্য, মন মানসিকতা একদম ভালো থাকে না। আর আমার ওইদিকে পুরো গলা ব্যথা, মানে আমি এই তেলটা জবের থেকে 2বার দিলাম তারপরে এমন অবস্থা। আর একটু জোরে কথা বললেই গলা ফেটে যাচ্ছে, মানে শটটা ভালো করে বেরোচ্ছে না। তো এদিকে পুরো ব্যথা, রাতে তো সর্ষের তেল মেখে তারপরে একটা কিছু পেঁচিয়ে ঘুমাতে চেয়েছিলাম, বর্দা কল্লোল দুজনে না। ভিডিও কলে ওই দিন কালকে দেখছিল, বলে কি না না গলার মধ্যে এরকম পেঁচিয়ে ঘুমানো ঠিক না, ঘুমাস না এরম করে। তারপরে আর ঘুমাইনি এরম করে। কিন্তু আমার মনে হয় গরম কিছু দিয়ে সবসময় ঢাকা দিয়ে রাখলে ভালো হতো, মানে এই সাইডটা পুরোটা ব্যথা।
আর এটা ঠান্ডার থেকেই হচ্ছে, আমার ভিতরে ভিতরে সর্দি আছে। তো যাই হোক, যতটুকু হয়েছে ততটুকু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। ঠাকুর কাছে একটু সবাই প্রার্থনা করো যেন আমার দাদার রিপোর্টটা ভালো আসে, আর মানে যেভাবে ও ভালো ভালো এসছে বাড়ি থেকে, ঠিক ওইভাবে যেন ভালো ভালো বাড়িতে ফিরতে পারে। ভালো লাগছে না, বাবু নেই, আর এই সময় মানে বিপদা খালি আর কি। তো ভগবানের ইচ্ছা, ভগবান যা ভালো মনে করবে সেটাই। স্নান করে এসে জব করতে পারিনি, মানে এদিকে টেনশন, ওদিকে ফোনে কথা বলছি, এই করতে করতে ভুলেই গেছি। মানে আধা ঘন্টার বাদ মনে ছিল যে আমি জব করতে বসবো, কিন্তু পরে মনটা এত পরিমাণে আমার খারাপ হয়ে গেছে। তারপরে সন্ধ্যার সময় জব করেছি, তারপরে মনটা আমার খুব ভালো লেগেছে। সন্ধ্যার সময় কাপড় চোপড় ছেড়ে হাত পা ধুয়ে তারপরে জব করেছি, তারপরে মনটা আলাদা রকমই ভালো হয়ে গেছে। আসলে মানুষ যখন বিপদে পড়ে না, তখন মনে হয় যে ঠাকুরের নামও মুখে আসে না, এই আর কি। তবে সবসময় ভিতরে ভিতরে ঠাকুরের নাম তো ডাকছি, ঠাকুরকে ডাকছি, কিন্তু এই যে বসে জব করাটা এটা আর হয়নি। তারপর সন্ধ্যার সময় করলাম, কাপড় চোপড় সব ছেড়ে তারপরে ঠিকঠাক আছে। তো যাই হোক, চলো আজকে যতটুকু ভিডিও আছে ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমি জানি তোমাদেরকে আমার একটা কোনো সমস্যা হলে তোমাদেরকে শেয়ার করলে সেটা আমার মানে সেটা ভালো হয়, সবসময় ভালোটাই হয় তোমাদের কাছে। মানে এই পর্যন্ত, সেই প্রথম থেকে এই পর্যন্ত যে যতদিনে আমি ভিডিওতে বলেছি যে তোমরা একটু আমাদের জন্য আশীর্বাদ করো, বা তোমরা একটু প্রার্থনা করো ঠাকুরের কাছে যে আমাদের এটা যেন ভালো হয়ে যায় বা এটা যেন ঠিক হয়ে যায়, একদম সত্যি সত্যি ভগবান সেটাই শুনেছে। তো এবারও আর অন্যথা না, তোমরা ঠাকুরের কাছে একটু প্রার্থনা করো, বড় মা যারা আছো তারা একটু আশীর্বাদ করো যেন আমার দাদার রিপোর্টটা ভালো আসে। তো যাই হোক, যে যেখানে আছো ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে, যদি করতে পারি অবশ্যই কালকে ভিডিও করব। আর আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।